Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। ঠিক সেই সময় ও দেখল ওর দিকে ওরা তিনজন ভয়ানক দাঁত আর নখ নিয়ে এগিয়ে আসছে। অমিত ভয়ে ভয়ে বলছে, আমার কাছে আসবে না, বলে দিচ্ছি, আমার কাছে কেউ আসবে না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কাছে এগোবে না তোমরা কেউ, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কাছে আসবে না, কাছে আসবে না। গল্প শুরু হওয়ার আগেই ভৌতিক অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত। গল্প শুরু হওয়ার আগেই বলতে চাই, যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে তারপর গল্পটি শুনুন। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন, কখনো জলপথে রাতে একলা কোথাও যাচ্ছেন, কিন্তু আপনারা যাদেরকে আপনার সহযাত্রী বলে মনে করছেন তারাই যদি আপনার প্রাণ কাটতে তৎপর হয়ে ওঠে, তখন ঠিক আপনারা কি করবেন? না, বেশি কিছু বলবো না, বাকিটা জানতে হলে শুনতে হবে আজকের আমাদের গল্প রক্ত নদী। আমাদের আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি ঈশান, অন্যান্য ভূমিকায় বর্ণালী, সৌম্যদীপ, প্রীতম এবং ঈশান। আমরা শুরু করছি আমাদের আজকের হাড় হিম করা গল্প রক্ত নদী। ঘড়ির কাঁটা তখন রাত্রি 9টা। ঠিক সেই সময় নিতাইনগর স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে নেমে অমিত হাঁটতে লাগল গাঁয়ের গভীর জঙ্গলের পথ ধরে। অমিত শহরের ছেলে, তাই ভূতে ঠিক বিশ্বাস করে না। তাই হাঁটতে হাঁটতে মনে হলো কেউ একজন যেন তার পিছনে আসছে। কিন্তু পিছনের দিকে টর্চের আলো ফেলে দেখল কেউ কোথাও নেই। অমিত ভাবল হয়তো মনের ভুল, তাই ও আবার হাঁটতে শুরু করল। হঠাৎ পিছন থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর যেন অমিতকে ডাকল। এই যে শুনছেন, এইদিকে কি রক্ত নদী যাওয়ার রাস্তাটা পড়বে? অমিত পিছনের দিকে তাকিয়ে দেখল একটা মেয়ে ব্যাগ হাতে করে দাঁড়িয়ে রয়েছে। অমিত একটু হতচকিত ভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এইদিকেই রক্ত নদীর ঘাট পড়ে। আপনিও কি যাবেন ওই রক্ত নদীর ঘাটে? হ্যাঁ, আমাকে যেতে হবে ওই রক্ত নদীর ঘাটে। আরে আরে দাঁড়ান, আরে দাঁড়ান ম্যাডাম, আমিও তো যাবো ওই রক্ত নদীর ঘাটে। একসঙ্গেই নয়, দুজন এতটা রাস্তা গল্প করতে করতে যাওয়া যাবে। আরে কি হলো, এই যে শুনছেন, দাঁড়ান। মহিলা অমিতের কোনো কথা কানে না নিয়ে হাঁটতে শুরু করলো। আরে ম্যাডাম, ভয় নেই, আমিও ওই একই রাস্তাতেই যাব। আরে কি মুশকিল, তাড়াতাড়ি হাঁটার কি হলো? আরে হ্যাঁ, আপনার নামটা কি? মহিলা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, আমার সঙ্গে যেতে হলে যে আপনাকে আমারই সঙ্গে যেতে হবে। অমিত এই কথার কোনো মানে না বুঝেই বলল, বেশ তো, আপনার সঙ্গেই যাব, আমরা তো একই জায়গায় যাব। একটু গম্ভীরভাবে মেয়েটি বলল, তাহলে যাবেন আমার সঙ্গে? কিন্তু আমার সঙ্গে গেলে যে আর ফিরতে পারবেন না।
এই বলে আবার চিৎকার করে হাসতে লাগলো সে। এতই যখন শখ তাহলে আসুন, আপনাকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। এই বলে ওরা দুজন হাঁটতে শুরু করলো রক্ত নদীর উদ্দেশ্যে। আচ্ছা, আপনার নামটা কি? আর আপনি কি এই ট্রেনেই নামলেন? মানে কোথায় যাবেন আপনি? একটু রেগে গিয়ে বলল, এত কৌতূহল ভালো নয়, এত কৌতূহল হলে বেশি বিপদ। আর আমার নাম মৃত্যু। এই বলে হাসতে লাগলো। অমিত অবাক হয়ে বলল, কি মৃত্যু? এটা এটা আবার কারোর নাম হয় নাকি? আরে আমি মজা করছিলাম, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? আমার নাম রক্তকরবী, আমার গন্তব্য ওই নদীতেই। গম্ভীরভাবে কথাটা বলেই হন হন করে হাঁটতে শুরু করলো। রক্তকরবী আপনার নাম? অমিত অবাক হয়ে দেখল মেয়েটা হনহনিয়ে শুধু হেঁটেই চলেছে। হঠাৎ অমিত ওর পায়ের দিকে টর্চের আলো ফেলতেই অবাক হয়ে গেল। এটা কি রক্ত? এত রক্ত কেন এই জায়গাতে? অমিত ভাবল, এই জায়গাতে তো ওই মেয়েটা দাঁড়িয়েছিল, কিন্তু এ তো তাজা রক্ত। অমিত কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি করে হেঁটে চলল, কারণ রাত্রি 12টার পর ওই নদীতে কোনো মাঝি নৌকা নিয়ে পারাপার করে না। তাই অমিত একটু তাড়াতাড়ি হাঁটতে লাগলো, কিন্তু রক্তের কথাটা কিছুতেই ও বুঝতে পারল না। এই সব ভাবতে ভাবতে ও দেখল দূরে নদী দেখা যাচ্ছে, কিন্তু ওই মেয়েটা কোথায়? তাহলে কি ওই পারে চলে গিয়েছে? কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? এই সব ভাবতে ভাবতে অমিত নদীর সামনে এসে দাঁড়ালো। অমিত নদীর দিকে তাকিয়ে কেমন যেন একটা ভয়ের গভীরতা অনুভব করল। যেন মনে হচ্ছে নদীটা কারোর জন্য অপেক্ষা করছে। কেমন যেন একটা গা ছমছম ভাব অনুভব করল অমিত। এরপর অমিত চারিদিকে তাকিয়ে দেখল গভীর অন্ধকার চারিদিকটা আর জঙ্গলে ভরা, কিন্তু কোথাও তো কোনো লোকজন নেই। অমিত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি 11:30 বেজে গেছে। অমিত চারিদিকে দেখল কোনো মাঝি তো ঘাটের কাছে নেই। হঠাৎ অনেকটা দূরে একটা কারোর ছায়া দেখতে পেল অমিত। অমিত সেটি দেখে এগিয়ে চলল। এই যে দাদা, বলছি নৌকো নিয়ে যাবেন না ওই পারে? লোকটা আনমনে নিজের নৌকা পাড়ে বাঁধতে বাঁধতে বলল, না বাবু, আজ রাতে তো আর নৌকো পারাপার করবে না। কেন? একটু 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 চলুন না দাদা, আপনাকে ছাড়া তো আর আর কোনো নৌকোও দেখতে পাচ্ছি না এখানে। আর আমাকে আবার এই নদী পার করেই দুর্গাগ্রাম যেতে হবে। দাদা দাদা প্লিজ দাদা, চলুন না। না বাবু, আর যাওয়া যাবে না। এত রাতে এই নদী কেউ পারাপার করে না বাবু। আর এই অমাবস্যার রাতে এই নদী পারে কেউ থাকে না। দেখতে পাচ্ছেন তো জায়গাটা কেমন গা ছমছম ভাব। রাত্রি 12টার পর এই নদী পারে কোনো নৌকো পারাপার হয় না বাবু। তা এই 12টার পর এই নদী সবাইকে গিলে খায়। আমিও থাকতাম না বাবু, কিন্তু ওই পারে একজন অসুস্থ লোককে পৌঁছে দিয়ে আসার জন্য আমার এত দেরি বাবু। না হলে আপনি আমার দেখাও পেতেন না। না জানি লোকটা বাঁচবে কি না। এই বলে লোকটা নৌকা বাঁধতে লাগলো শক্ত করে। বাঁচবে না মানে? কি হয়েছে লোকটার? আর নদী মানুষ গিলে খায়? হ্যাঁ, এই বলে অমিত হাসতে লাগলো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি শহরের ছেলে দাদা, এইসব আজগুবি গল্পতে আমি একদমই বিশ্বাস করি না। নদী নাকি মানুষ গিলে খায়? হ্যাঁ, একটা কথা হলো। এই বলে হাসতে লাগলো অমিত।
আমার কথা বিশ্বাস হচ্ছে না বাবু, এই নদী মানুষের রক্ত খায়। রাত 12টার পর এই নদীর জল তাজা রক্তের মতো দেখতে লাগে বাবু। জানেন বাবু, ওই লোকটার হাতটা কেউ কামড়ে মাংস তুলে নিয়েছে, রক্ত ঝরে পড়ছে। শুনলাম নাকি কোনো এক মেয়ে তার বড় বড় দাঁত দিয়ে মাংস তুলে নিয়েছে, কোনো মতে বেঁচে ফিরেছে বাবু। হয়তো হয়তো সেই যে এই রাতে সবাইকে শেষ করে। এই বলে ঘড়ির দিকে তাকিয়ে মাঝি ভয়ে চমকে উঠে বলল, এই এই দেখেছেন, কথায় কথায় 12টা বাজতে চললো। এই বাবু, বাঁচতে চাইলে পালিয়ে যান, নদীর পাড় থেকে পালিয়ে যান, তার আসার সময় হয়ে গিয়েছে। পালিয়ে যান বাবু, নইলে আপনিও বাঁচতে পারবেন না। পালিয়ে যান, আমি আপনার ভালোর জন্যই বলছি। চলুন চলুন, পালিয়ে চলুন, নদীর কাছ থেকে, এই অভিশপ্ত রক্ত নদীর থেকে পালিয়ে যান বাবু। এই বলে মাঝি দৌড়াতে লাগলো। আরে আরে শুনুন 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 দাদা, পালিয়ে যাচ্ছেন কেন? আরে কার আসার সময় হয়েছে? ও দাদা, দাঁড়িয়ে যান। কি মুশকিল! দূর থেকে মাঝি চিৎকার করে বলতে লাগলো, রাত্রি 12টার পর এই নদীতে কেউ পার হতে পারে না। যে এই পারে থাকবে মরবে। সে পালিয়ে যান বাবু, পালিয়ে যান, না হলে বাঁচবেন না আপনি। এই নদী আপনাকে গিলে খাবে। পালিয়ে যান, পালিয়ে যান। অমিত কিচ্ছু বুঝতে পারল না, কিন্তু ও শুনেছে ওর মায়ের কাছে রাত্রির 12টার পর এই নদী পারাপার করলে সেই মানুষ উধাও হয়ে যায়। অমিত আজকালকার দিনের ছেলে, তাই অমিত না ওর মা না মাঝি কারোর কোনো কথা বিশ্বাস না করে ওই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলো আর মনে মনে বলতে লাগলো, তুই, আমি বোকা যে সব গল্প বানিয়ে বানিয়ে আমাকে বলে ভয় দেখানো যাবে? এরকম আবার হয়? হ্যাঁ। এই বলে অমিত মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, দেখি আজকে রাতেই নদী আমাকে কেমন করে গিলে খায়। কিন্তু এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো মাঝিকে তো দেখতে পাচ্ছি না, আর এই নদী পাড়েও কাউকে দেখা যাচ্ছে না। কি করা যাবে? কোথায় কোথায়? এইসব ভাবতে ভাবতে অমিত দেখল দূরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। অমিত ভাবল, এতক্ষণ ধরে কাউকে দেখলাম না, হঠাৎ কে দাঁড়িয়ে আছে, সামনে এগিয়ে দেখব। এই ভাবতে ভাবতে অমিত সামনে এগিয়ে দেখল একজন লোক মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা, আপনি কি নদী পার হবেন? এই সময় কোনো নৌকা আদৌ আছে? অমিত নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। কিছুক্ষণ চুপ থেকে অমিত আবার জিজ্ঞাসা করল, দাদা, বলছি যে আজকে রাতে কি আদৌ আর কোনো নৌকো পাওয়া যাবে? হ্যাঁ, আর এই নদী পার হলে কি দুর্গাগ্রাম পড়বে দাদা? হ্যাঁ, আপনি কোথায় যাবেন? হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠস্বর বলল, হ্যাঁ, অপেক্ষা করুন, নৌকা আসার সময় হলো। ঠিক সময় এসে সবাইকে পৌঁছে দেবে নিজের জায়গাতে, সবাইকে নিয়ে যাবে। শুধু অপেক্ষা করো, সময় মতো আসবে। আচ্ছা, তা আপনি কি দুর্গাগ্রাম যাবেন? আচ্ছা, আপনি কোন পথে আসলেন? আমি তো রাস্তার সামনেই দাঁড়িয়েছিলাম, আপনাকে তো দেখতে পেলাম না। আমাকে দেখা যায় না। এই বলে হাসতে লাগলো। আর ওই যে নৌকো আসছে, আর প্রশ্ন না করে দাঁড়িয়ে থাকুন, আপনার সময় এসে গিয়েছে। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। হঠাৎ অমিত দেখল দূরে কেউ একজন বসে আছে, কিন্তু এতক্ষণ কেউ ছিল না। হঠাৎ করেই এরা কিভাবে আসছে? অমিত নিজের মনে ভাবতে লাগলো, আরে ধুর, আমিও কী সব যাতা ভাবছি। নৌকা আসার সময় হয়েছে তাই এরাও আসছে। ভালোই তো হলো, একা একা তো আর নদী পার করতে হবে না।
এই নদীটাকে দেখেই কেমন ভয় করছে। অমিত সামনে এগিয়ে দেখল একজন বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ওই পারে যাবেন নাকি দাদু? নৌকা আসার সময় হয়েছে বুঝি? বৃদ্ধ খিলখিল করে হেসে বললেন, তা বাছা হয়েছে, সবার যাবার সময় হয়েছে, সবাইকে যেতে হবে, তোমারও এবার যাবার সময় হয়েছে। আচ্ছা, আপনি কি দুর্গাগ্রাম চেনেন দাদু? আর এই নদীটার নাম রক্ত নদী কেন? ওহে বাছা, এত প্রশ্ন করো না, নৌকা এসে গিয়েছে, চলো, তোমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। এই বলে দাদু নৌকাতে উঠে পড়ল। অমিত ভাবল, যাক, ভালোই হলো, অবশেষে একটা নৌকা পাওয়া গেল। কিন্তু ওই রক্তকরবী, ওই মেয়েটা কি চলে গিয়েছে? এই সব ভাবতে ভাবতে অমিত কেমন দাঁড়িয়ে থাকলো। তখনই শুনল মাঝি তার উদ্দেশ্যে বলছে, কি বাবু, যাবেন না নাকি আপনি? এটাই শেষ নৌকা, আর কোনো নৌকা আসবে না। যদি যেতে চান উঠে আসুন তাড়াতাড়ি নৌকাতে। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, যাবো মাঝি ভাই, যাবো বলেই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। এই বলে নৌকাতে উঠে পড়ল। এই দেখি। মাঝি মুচকি হেসে বলল, আমরাও অনেকক্ষণ ধরে সবাই আপনার আসার অপেক্ষা করছি বাবু, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। অমিত বিস্মিত কণ্ঠে বলল, আমার জন্য অপেক্ষা করছিলে মানে? আর কারা আমার জন্য অপেক্ষা করছে? আমি আসবো এটা কি করে জানলে? সব জানি বাবু, আমি সব জানি। এত রেতে কেউ থাকে না, যাদের যাওয়ার তারা আছে তারাই থাকে। অমিত লক্ষ্য করল মাঝির মুখটা গামছা দিয়ে ঢাকা, কোনো মতেই কিছু দেখা যাচ্ছে না। সে দেখল সবাই কেমন চুপচাপ বসে আছে নৌকাতে। অমিত ভাবল কথা বলবে কিনা। এইসব ভাবতে ভাবতে বৃদ্ধ লোকটা বলে উঠল, তা বাছা নতুন নাকি এই নদী পথে? আগে তো তোমাকে কোনোদিন এই নদীর ঘাটে দেখিনি। কোথায় যাবে? হ্যাঁ দাদু, নতুন। আমার বাড়ি নতুন নগর। আমি আজকে ওই দুর্গাগ্রাম যাব। কালকে আমার কাকার মেয়ের বিয়ে, তাই এই গ্রামে আসা। ও তাই, দেখছি এই নদী সম্বন্ধে কিছু জানো না, তাই জিজ্ঞেস করলাম। নদী সম্বন্ধে মানে? এই নদী মানুষ গিলে খায়, জানো তুমি? ও আচ্ছা, এই ব্যাপার। এইসব গল্প মানে নদী মানুষ খাওয়ার গল্প আমি বিশ্বাস করি না। এই বলে অমিত হাসতে লাগলো। হাসতে হাসতে অমিত দেখল যেন কেউ হাওয়ার মতো ভেসে ওর সামনে দিয়ে চলে গেল। অমিত কিছুটা ভয় পেয়ে গেল। ভালো করে তাকিয়ে দেখল কোথাও কিছু নেই। কি দেখছো বাবা? কাউকে দেখলে বুঝি? একটু গম্ভীরভাবে বলে উঠলেন বৃদ্ধ। মানে মানে কেউ একজন মনে হলো না, হাওয়ার মতো ভেসে গেল, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। হয়তো কোনো বড় পাখি টাকি হবে। দাদু, এই নদী পার হতে কতক্ষণ সময় লাগে? বৃদ্ধ হাসতে হাসতে বললেন, এই নদী পথে সারা জীবন লাগে, কিন্তু পার হওয়া যায় না। নদী পার হবার আগেই তার সময় শেষ হয়ে যায়। এই বলে সবাই জোরে জোরে চিৎকার করে হাসতে লাগলো। অমিত এই কথার কোনো মানে বুঝতে না পেরে
কিছুটা ভয়ে বলল, আরে কি মুশকিল, কার সময় শেষ হয় আর সারা জীবন লাগে বলতে? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদু। আরে কি বলছেনটা কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সারা জীবন লাগে বলতে? আরে ছোকরা, আমি মজা করছিলাম। এই তোমাদের এখানকার ছেলেদের সমস্যা, তোমরা আর কি বোঝো না। তুমি আমার নাতির বয়সী, তাই একটু মজা করলাম। ঠিক সময় তোমাকে পৌঁছে দেবে করিম মাঝি। এই বলে বৃদ্ধ করিমকে হাঁক দিল। কি হে করিম, সময় মতো পৌঁছে দেবে তো এই নাতিকে? মাঝি একটু গম্ভীরভাবে বলে উঠল, সেটা আর বলতে কর্তা, সময় আসলে তো যেতেই হবে, ডাক আসলে তো যেতেই হবে। অমিত কারোর কথার কোনো মানে বুঝতে পারল না। অমিত এবার কিছুটা ভয় পেয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখল কেমন অন্ধকার। অমিত কিছুটা ভয় পেয়ে চুপচাপ বসে থাকল। হঠাৎ অমিত লক্ষ্য করল ওর হাতটা কেমন ভিজে ভিজে লাগছে। কোনো মতে হাত দিয়ে দেখল কেমন ভিজে ভিজে লাগছে। ভয়ে ভয়ে টর্চের আলো ফেলতেই অমিত ভয়ে চমকে গেল। ওর হাতে তাজা রক্ত পড়ে আছে। অমিত ভয়ে টর্চের আলো বন্ধ করে ভাবল, ওর হাতে রক্ত কি করে পড়েছে। অমিত ভয়ে ভয়ে আবার টর্চের আলো জ্বালাতেই ভয়ে চমকে গেল। ওর পাশে বসে থাকা লোকটার ঘাড় থেকে রক্ত ঝরে পড়ছে এক টোপ করে। অমিত ভয়ে আলো বন্ধ করে ভয়ে ভয়ে মাঝিকে বলল, আচ্ছা, আর কতক্ষণ লাগবে মাঝি ভাই? কেন বাবু, কি হলো? সময় হলে ঠিক আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। অমিত ভয়ে একটু চুপচাপ বসে থাকলো। হঠাৎ অমিতের মনে হলো এক মেয়ে ওর পাশে বসে আছে আর কানের কাছে এসে কে যেন বলল, আমাকে ফেলে রেখে চলে এলে অমিত, আমার কথা ভাবলে না? অমিত ভয়ে চমকে উঠল। পাশে দেখল কেউ কোথাও নেই, কিন্তু ও যে স্পষ্ট শুনল কেউ ওকে কিছু বলল কানের কাছে। অমিত ভাবল বোধহয় মনের ভুল। মনে মনে সে বলল, কিন্তু আমি তো দেখলাম কেউ একজন ছিল, তাহলে কি আমার মনের ভুল? এই সব ভাবতে ভাবতে অমিত দেখল ওর হাতটা ভিজে লাগছে আবার। অমিত টর্চের আলো ফেলে এবার যেটা দেখল সে ভয়ে চমকে গেল। দেখল লোকটার ঘাড়ের কাছের মাংসটা যেন কেউ তুলে নিয়েছে। অমিত এর এই রক্ত দেখে গাটা কেমন গুলিয়ে উঠল। ভয়ে ভয়ে অমিত লোকটাকে ডাকতে যাবে, ঠিক সেই সময় লোকটা বলে উঠল, কি বাবু, ভয়ে চমকে গেলেন নাকি? না না, মানে এইভাবে রক্ত পড়ছে আর আপনার অংশটা এইভাবে ভয়ানকভাবে কে খুবলেন? লোকটা চিৎকার করে হেসে বলে, এই দেখে ভয় পাচ্ছেন বাবু? এরপর তো আরো অনেক কিছু দেখতে পাবেন। এই বলে লোকটা বলল, এবার আমি নামবো বাবু, সাবধানে দেখবেন। এই বলে লোকটা উঠে নামতে যাবে এমন সময় লোকটা বলল, এই বাবু, আমার ব্যাগটা একটু দিন না। হ্যাঁ হ্যাঁ, এই নিন
বলে লোকটার হাতে ব্যাগটা দিতেই অমিত অবাক হয়ে গেল। এ কি, লোকটার হাতটা বরফের মতো ঠান্ডা। কোনো মানুষের হাত এত ঠান্ডা হয় না, তাহলে এই লোকটার হাতটা এত ঠান্ডা কি করে? এই সব অমিত ভাবতে লাগলো। কি বাবু, আর কতক্ষণ হাতটা ধরে থাকবেন? আমার হাতটা এবার ছাড়ুন, আমাকে তো যেতে হবে। অমিত একটু চমকে ওঠে, তারপর বলে, হ্যাঁ। এই বলে ভয়ে হাতটা ছেড়ে দিল। আর লোকটার দিকে তাকিয়ে থাকলো অমিত, আর ভাবতে লাগলো এত ঠান্ডা কি করে একটা মানুষের হাত হতে পারে। বাবু, আমাকে নিয়ে বেশি ভাবতে যাবেন নে, এবার আপনার সময় আসছে, সে আসবে এবার। এই বলে হাসতে লাগলো। অমিত কিচ্ছু বুঝতে পারল না, কিন্তু এ কি, চোখের নিমিষে লোকটা কোথায় গেল? এর মধ্যে এই ঘাটের পাড় থেকে কি করে উধাও হয়ে গেল? অমিত ভাবতে লাগলো কি হচ্ছে এইসব, আর কার আসার কথাই বা বলছে সবাই। এইসব ভাবতে ভাবতে অমিত দেখল চারিদিকটা আরো কেমন অন্ধকার হয়ে গেল। কেমন যেন একটা ভয় ভয় লাগছে। এবার অমিতের হঠাৎ কেমন যেন একটা ভয় ভয় লাগছে। এবার হঠাৎ সেই সময় অমিত দেখল ওই বৃদ্ধ লোকটা কিছু যেন একটা চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে দূরে বসে। অমিত একটু উঁকি দিয়ে দেখতেই অবাক হয়ে গেল। এ কি, এটা কি খাচ্ছে? অমিত ভয়ে কোনো মতে নিজের জায়গাতে বসে থাকলো চুপ করে, আর ভাবতে লাগলো কখন এই রক্ত নদী সে পার করবে। অমিত আবার উঁকি দিতে দেখল বৃদ্ধটা কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, হাড়গুলো কটমট করে আওয়াজ হচ্ছে। আর সারা মুখে রক্ত লেগে আছে। অমিত ভয়ে অবাক হয়ে ভাবতে লাগলো কোনো মানুষ এইরকম কাঁচা মাংস চিবিয়ে খেতে পারে? অমিত ভয়ে এবার একটা জায়গাতে চুপ করে বসলো আর ভাবতে লাগলো তাহলে কি রাতে নৌকা করে নদী পারাপার করে সে ভুল করলো? এইসব ভাবতে ভাবতে অমিতের চোখ একটা বোতলে গিয়ে পড়ল। অমিত টর্চের আলো ফেলতেই ভয়ে চমকে গেল। এ কি, বোতলে ওটা রক্তের মতো কি? তাহলে কি ওটা রক্ত? অমিত আবার ভয়ে ভয়ে আলো ফেলতেই দেখল হ্যাঁ, ওটা রক্ত, তাজা লাল রক্ত। ঠিক এরপর অমিত দেখল বৃদ্ধ লোকটা ওই বোতলটা হাতে তুলে জলের মতো খেতে লাগলো। এইসব দেখে অমিতের সারা শরীর ভয়ে কেঁপে উঠল আর গা গুলিয়ে উঠল। আর ভাবতে লাগলো এটা কি করে সম্ভব? কোনো মানুষ কি করে রক্ত কাঁচা মাংস খেতে পারে? এইসব ভাবতে ভাবতে অমিত দেখল নদীর জলটা কেমন যেন একটা লাগছে। ঠিক সেই সময় অমিত শুনতে পেল কে একজন ওকে বলছে, কি দেখছো বাবা? নদীর জল বুঝি? অমিত ভয়ে চমকে উঠে তাকাতেই দেখল বৃদ্ধ লোকটা ওর সামনে দাঁড়িয়ে আছে। অমিত ভয়ে ভয়ে বলল, না মানে মানে এই নদী। ভয়ে অমিত কিচ্ছু বলতে পারছে না। বুঝলে বাছা, আজকে অনেক দিন পর জমিয়ে খাবার খেলাম।
একটু পর আবার খাবো। এই বলে জোরে জোরে চিৎকার করে হাসতে লাগলো। অমিত ভয় পেয়ে কেমন গুটিয়ে গেল, সারা শরীর ঘামতে শুরু করেছে। কি বাবু, ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাবেন না বাবু, ভয় পেয়ে গেলেন আপনি। অমিত পিছনে তাকিয়ে দেখল মাঝি। না মানে একটা মানুষ কি করে, মানে ওরকম। এরপর অমিত কিছু বলতে যাবে, ঠিক সেই সময় মাঝি ওকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি বাবু, ভাবছেন তো মানুষ কি করে কাঁচা মানুষ চিবিয়ে খায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? এই করিম মাঝি সব জানে বাবু, সব জানে, বহু বছর ধরে দেখছি তো। করিম মাঝি সব জানে, সব। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। অমিত কিছুটা কিন্তু কিন্তু করে বলল, ভয় আমি পাই না, কিন্তু কিন্তু এইসব যা দেখছি চোখের সামনে, তাতে তাতে আমার সবটা কেমন লাগছে মাঝি ভাই। কাঁচা মাংস, রক্ত, কেউ খেতে পারে? মাঝি অমিতের কানের কাছে এসে একটু গম্ভীরভাবে বলল, তাইলে শোনেন বাবু, শুধু কাঁচা মাংস আর রক্ত নয়, একটা আস্ত মানুষ চিবিয়ে নিমেষে শেষ করে দেবে বাবু। মাঝির এই কথা শুনে অমিতের চোখ উল্টে গেল, সারা শরীর ঘামে ভিজে গেল, আর ভয়ে ভয়ে একপাশে চুপ করে বসে ওই বৃদ্ধর দিকে তাকিয়ে থাকল। অমিত এক দৃষ্টিতে বৃদ্ধর দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখল হঠাৎ কেউ যেন বৃদ্ধকে কামড়ে খাবে বলে তেড়ে আসছে। বৃদ্ধ ঘাড়ে কামড় দেবে বলে দুটো বড় বড় দাঁত বার করে কামড় দিতে যাবে, ঠিক সেই সময় অমিত ভয়ে চিৎকার করতে লাগলো, কি হলো বাবু, কি হলো? আপনি এত জোরে জোরে চিৎকার করতে লাগলেন কেন? কি হয়েছে বাবু? আমি নামবো, আমি নামবো এই নৌকা থেকে। তুই আমাকে সামনে যে পার পড়বে ওখানে নামিয়ে দাও। আমি থাকবো না এই নৌকাতে। আমাকে নামিয়ে দাও। আরে বাবু, কি হয়েছে বলবেন তো? কি হয়েছে আপনার? আরে এইরকম করছেন কেন? এই কিছু কি দেখেছেন আপনি? হ্যাঁ, এই কেউ জি আপনাকে খেতে আইছে? মাঝি একটু গম্ভীরভাবে বলে উঠল। অমিত ভয়ে থতমত খেয়ে বলল, হ্যাঁ, ওইখানে এখনই ওই বৃদ্ধ লোকটাকে কামড়ে খেতে আসলো। কি ভয়ানক তীক্ষ্ণ বড় বড় দাঁত, তার চোখ দুটো ভয়ানক লাল, যেন তাজা রক্ত ঝরে পড়ছে। আমি নামবো, আমাকে নামিয়ে দাও। ওই নৌকাতে আমি থাকবো না, আমি নেমে যাবো। আমাকে নামিয়ে দাও মাঝি। তা কি করে হয় বাবু? একবার যখন এই করিবে নৌকাতে চেপেছেন, আর এই নৌকা থেকে নামা যাবে না। ঠিক সময় মতো আপনার গন্তব্যে নামবেন। এই নৌকা কোথাও থামবে না, কোথাও না। আমি নামবো, তুমি ওই সামনের পারে দাঁড়াও প্লিজ। আমি থাকবো না এই নৌকাতে। আমাকে নামিয়ে দাও মাঝি ভাই, আমাকে নামিয়ে দাও। এই বলে অমিত ওর ব্যাগগুলো হাতে তুলতেই অবাক হয়ে গেল ভয়ে। কে যেন বলে উঠল, এই নৌকা কোথাও থামবে না, তুমি এই নৌকা থেকে আর নামতে পারবে না। এই বলে কে যেন অমিতের কানের কাছে এই কথাগুলো বলতে লাগলো। আর যেটা বলল সেটা শুনে অমিত ভয়ে আঁতকে উঠল। তোমার সময় আসছে অমিত, সে আসছে। অমিত ভয়ে ভয়ে পিছনের দিকে তাকাতেই কিছু দেখতে পেল না, কেউ কোথাও নেই। তাহলে ওই কথাগুলো কে বলল? আর কণ্ঠস্বর কোনো মেয়ের। অমিত ভাবল, এই নৌকাতে তো কোনো মেয়ে নেই, তাহলে
এইসব ভাবতে ভাবতে অমিত দেখল ওই দূরের পাড়ে কোনো একজন মেয়ে দাঁড়িয়ে আছে টর্চ হাতে করে এবং আলো দেখাচ্ছে। অমিত ভাবতে লাগলো, এত রাতে একটা মেয়ে কে দাঁড়িয়ে আছে? এই ভাবতে ভাবতে নৌকা সামনের দিকে এগিয়ে যেতেই অমিত অবাক হয়ে গেল। এ কি, তুমি তুমি এত রাতে এখনো এখানে? আর তুমি এখানে কেন? তুমি তো এই বলে অমিত কিছু বলতে যাবে, ঠিক সেই সময় মাঝি অমিতকে থামিয়ে বলতে লাগলো, উঠে আসুন দিদিমণি, উঠে আসুন। হ্যাঁ। এই বলে ওই মহিলা নৌকাতে উঠে বসল। অমিত আবারও কিছু বলতে যাবে, ঠিক তখন মাঝি বলল, দাঁড়ান 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 বাবু, দিদিমণিকে একটু বসতে দিন, তারপর নয় আপনার যত প্রশ্ন আছে জিজ্ঞাসা করবেন। তা আপনি দিদিমণিকে চেনেন নাকি বাবু? আরে চিনি মানে ওই আসার সময় ওই জঙ্গলের পথে দেখা হয়েছিল, কিন্তু তারপর আর দেখতে পাইনি। হঠাৎ আবার এখানে দেখলাম, কিন্তু মানে আমি তো ঠিক। আরে বাবু, কোনো কিন্তু নয়, দিদিমণি এইরকমই। এই বলে হাসতে লাগলো মাঝি। অমিত অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি চেনো? তুমি চেনো? মাঝি এক দৃষ্টিতে অমিতের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, হ্যাঁ বাবু, খুব ভালো করেই চিনি। তুমি তুমি কি করে চেনো? সেই কত বছর ধরে দেখছি বাবু, দিদিমণিকে চিনবো না? আর দিদিমণি তো এতগুলো বছর ধরে এই করিমের নৌকাতেই যাতায়াত করে। অমিত কিছু বলতে যাবে, ঠিক সেই সময় সে দেখল ওই বৃদ্ধ লোকটা কেমন যেন এগিয়ে এসেছে। অমিত ভয়ে থমকে দাঁড়িয়ে থাকলো। দেখল ওই মেয়েটা একটা কিছু বলতেই লোকটা বসে পড়ল। অমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বলে রক্ত করবি? তুমি জানো উনি? এরপর অমিতকে থামিয়ে দিয়ে বলল, চুপ, সাবধান, সামনে। অমিত অবাক হয়ে বলল, সামনে কি? সামনে, সামনে ওই যে দেখো কেমন গভীর জঙ্গল। এটাই বলছিলাম। এই বলে হাসতে লাগলো। আরে তুমি ভয় পেয়ে গিয়েছিলে? আমি তো মজা করছিলাম, ভয়ের কিচ্ছু নেই। অমিত অবাক হয়ে তাকিয়ে দেখল জঙ্গল যেন আরো গভীর হতে লাগলো। কেমন যেন ভয়ে অমিতের গাটা ছমছম করতে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, আর ঝিঁঝি পোকার ডাক। অমিত আবারও ভালো করে তাকিয়ে দেখল, এই কি, নদী যেন শেষ হচ্ছে না, যেন মনে হচ্ছে এই নদী শেষ হবার নয়। আরে মাঝি ভাই, আর কতক্ষণ লাগবে? এই নদী তো শেষই হতে চাইছে না। আর কত দূর? বাবু, এত তারা কিসের? ঠিক সময় মতো আপনাকে আমি ঠিক জায়গাতে পৌঁছে দেব। সময় হলেই আপনার জায়গাতে আপনি ঠিক পৌঁছে যাবেন। অমিত কিছুটা চুপ করে রক্তকরবীকে বলল, আচ্ছা, তুমি কি জানো এই নদীর শেষ কোথায়? রক্তকরবী কিছুটা গম্ভীর গলাতে বলল, এই নদীর কোনো শেষ নেই, এই রক্ত নদীর কোনো শেষ নেই। এই নদী ঠিক সময় সবাইকে তার নিজের জায়গায় ঠিক মতো পৌঁছে দেবে। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। এ হাসি যেন এক ভয়ানক হাসি। চারিদিকে হাসির শব্দ ভেসে আসতে লাগলো। অমিত এই হাসির শব্দে ভয় পেয়ে গেল। এই ভয়ানক হাসি আগে কোনো দিনও অমিত শোনেনি। কি, আমার কথায় ভয় পেয়ে গেলেন বুঝি মিস্টার অমিত সেন? এত সহজে ভয় পেলে চলবে ডাক্তারবাবু? এই বলে হাসতে লাগলো। অমিত রক্তকরবীর মুখে ওর ওই কথাগুলো শুনে অবাক হয়ে গেল। অমিত ভাবতে লাগলো যে ও কি করে জানলো আমার পুরো নাম, আর আমি যে ডাক্তার এটাও বা কি করে জানলো।
আমি তো রক্তকরবীকে আমার পরিচয় বলিনি। এইসব ভাবতে লাগলো অমিত। ভালো করে ভাবতে লাগলো ওই জঙ্গলের পথে বলেছে নাকি। কিন্তু অমিত ভাবল, কই না তো, আমি তো আমার পরিচয় দিইনি। তাহলে তাহলে আমার পরিচয় কি করে জানলো? এই ভাবতে ভাবতে অমিতকে রক্তকরবী বলে উঠল, কি ভাবছেন? আমি কি করে জানলাম আপনার পরিচয়? কি এটাই ভাবছেন তো? অমিত একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ, এটাই ভাবছি যে তুমি তুমি কি করে জানলে আমার পরিচয়? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, কি তোমার পরিচয়? কে তুমি? হ্যাঁ। রক্তকরবী হাসতে হাসতে বলল, আমি সব জানি ডাক্তার বাবু, আমি সব জানি। এই বলে অট্টহাসি হাসতে লাগলো। অমিত কিছু বুঝতে পারছে না কি ঘটছে, আর এই ভয়ানক হাসি দেখে অমিত ভয় পেয়ে গেল। ঠিক সেই সময় অমিত অবাক হয়ে গেল, এটা কি? এই নদীর জলটা এমন লাল রক্তের মতো লাগছে কেন? অমিত আবার ভয়ে ভয়ে তাকিয়ে দেখল নদীর জলটা কেমন যেন লাল রঙের তাজা রক্তের মতো লাগছে। অমিত চোখটা ভালো করে মুছে আবার তাকিয়ে দেখল জলের দিকে, কিন্তু এটা কি করে সম্ভব? এবার তো জলের রং ঠিকই আছে, কিন্তু একটু আগেই তো দেখলো নদীর জলটা কেমন লাল তাজা রক্তের মতো লাগছে। এসব কি হচ্ছে ভাবতে ভাবতে অমিত দেখল রক্তকরবী ওই বৃদ্ধ লোকটার কানে কানে কিছু বলছে। অমিত এবার একটু চিৎকার করে মাঝিকে বলল, আর কত দূর বলো তো? সত্যি সত্যি এই নদী তো শেষই হতে চাইছে না। আজকে রাতের মধ্যেই নদী পার হতে পারবো তো? সেই কখন তোমার নৌকাতে চেপেছি, এ তো দেখি নৌকোই যাচ্ছে না। এই বলে অমিত রাগে গজগজ করতে করতে চুপ করে বসে পড়ল। আরে বাবু, এত এত রেগে যাচ্ছেন কেন? আর বেশি দূর নয়, আপনার গন্তব্যের সময় এগিয়েই এসেছে বাবু। আর একটু অপেক্ষা। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। হঠাৎ করেই অমিত দেখল চারিদিকটা কেমন কালো মেঘে ভরে গিয়েছে। যেন মনে হচ্ছে একটা দমকা ঝড় আসছে ভয়ানক। ঠিক সেই সময় অমিত যেটা দেখল ভয়ে চমকে গেল। অমিত যেটা দেখল এই রকম কিছু ও আগে কোনো দিনও দেখেনি। অমিত দেখল মাঝের মুখের একটা গালে কোনো মাংস নেই, যেন কেউ ভয়ানকভাবে খুবলে খেয়েছে। এতক্ষণ মাঝের মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল, কিন্তু হঠাৎ হাওয়াতে গামছা একটু সরতেই অমিত এই ভয়ানক জিনিসটা দেখে চমকে গেল। কি ভয়ানক দেখতে লাগছে! একদিকের গালে কোনো মাংস নেই। ঠিক তারপর অমিত আবার যেটা দেখল ভয়ে আরো চমকে গেল। এ কি? এটা কি মাঝির পায়ের আঙুলগুলোতে হাড় দেখা যাচ্ছে কেন? মাংস নেই। অমিত এইসব ভয়ানক জিনিস দেখে ভয়ে ঘামতে লাগলো। ঠিক সেই সময় ওর কানের কাছে এসে রক্তকরবী বলল, ভয় লাগছে বুঝি? ভয় লাগছে ডাক্তার অমিত সেন? জল খাবেন? জল দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো খাবো, জল খাবো। এরপর রক্তকরবী ওর সামনে জলের বোতল এগিয়ে ধরতেই অমিত তাড়াতাড়ি করে জলের বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে জল খেতে লাগলো। ঠিক সেই সময় কেউ যেন অমিতের কানের কাছে এসে বলল, সময় ঘনিয়ে এসেছে, এবার তোমার পালা। অমিত ভয়ে তাকিয়ে দেখতেই দেখল কেউ কোথাও নেই। চারিদিকে শুধু অন্ধকার। কিন্তু এটা কার গলার শব্দ? আর কার সময় ঘনিয়ে এসেছে? এইসব ভাবতে ভাবতে অমিত ওর হাতের দিকে তাকাতেই ভয়ে জলের বোতলটা ফেলে দিল। এ কি? এটা কি? এইসব কি?
রক্তকরবী একটু গম্ভীরভাবে বলল, কেন? কোনটা? কি মিস্টার অমিত বাবু? এই বলে হাসতে লাগলো। অমিত ভয়ে রাগে বলল, এইসব কি? আমার হাতে এই রক্ত, লাল রক্ত কোথা থেকে আসলো? ঠিক সেই সময় অমিত দেখল ও যেই বোতলটা ভয়ে হাত থেকে ফেলে দিয়েছিল সেটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অমিত বুঝতে পারছে না এইসব কি হচ্ছে ওর সঙ্গে, এটা কি। ও রক্তকরবীর দিকে তাকিয়ে বলল, এটা তো জলের বোতল, তাহলে এই বোতলে রক্ত কি করে? রক্তকরবী কোনো কথার উত্তর না দিয়ে পিছনের দিকে তাকিয়ে থাকলো, আর হাওয়াতে রক্তকরবীর খোলা চুল দুলতে লাগলো, তাই ওর মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না অমিত। আরে কি হলো বলো, এটা কি? এটা কিরকম ইয়ার কি বলো তো? এই বলে সামনের দিকে এগিয়ে যাবে এমন সময় একটা ভয়ানক হাসির শব্দ পেল। অমিত চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। তাহলে এই হাসি? এবার মরবি তুই, এবার তোর সময় চলে এসেছে। অমিত ভাবল হয়তো রক্তকরবী মজা করছে, তাই ওর দিকে এগিয়ে যেতে যেতে ভয়ে ভয়ে বলছে, দেখো এটা তুমি ইয়ার কি করছো, তাই না? এই ভয়ানক গলার শব্দ আর এই জলের বোতলে কিছু লাল রঙে মিশিয়ে মজা করছো তাই না? এই বলে রক্তকরবীর কাঁধে হাত রাখতেই অমিত থমকে গেল। হঠাৎ পিছন থেকে রক্তকরবী বলে উঠল, ওটা রক্ত, ওটা রক্ত। এই বলে হাসতে লাগলো। অমিত ভয়ে হাত সরিয়ে নিল, ভয়ে ভয়ে বলতে লাগলো, কে তুমি? কে তুমি? তুমি কে সত্যি করে বলো? আর তোমার শরীর বরফের মতো ঠান্ডা কেন? কে তুমি? পিছন থেকে রক্তকরবী বলল, আমি কে দেখবে? আমি কে এটা দেখার খুব ইচ্ছে তোমার? তাহলে দেখো। এই বলে যেটা ঘটল অমিতের চোখের সামনে অমিত স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কি এটা? কি রক্তকরবীর কি ভয়ানক রূপ! আর এইভাবে হাওয়াতে কিভাবে ভাসছে! এইসব কি হচ্ছে অমিত কিচ্ছু বুঝতে পারছে না। চারিদিকে শুধু ভয়ানক অট্টহাসি। কে তুমি? তুমি কে? এইরকম ভয়ানক রূপ তোমার? তুমি কে? আমি কে দেখতেই তো পাচ্ছ। আমি রক্তকরবী। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। রক্ত খাই, আমি শুধু রক্ত খাই। আয় এবার তোর তাজা রক্ত খাবো। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। আর হাসতে হাসতে অমিতের চারিদিকে হাওয়ার মতো খোলা চুল ভাসতে লাগলো। অমিত অবাকভাবে তাকিয়ে দেখছে এই ভয়ানক রূপ। খোলা চুল, রক্তকরবীর চোখ থেকে রক্ত ঝরে পড়ছে, আর সারা শরীরে শুধু তাজা রক্ত মাখা, যেন দেখে মনে হচ্ছে রক্তে স্নান করেছে। আর গোটা মুখ জুড়ে শুধু রক্ত লেগে। এইসব দেখে অমিত ভয়ে ঘামতে লাগলো, আর ভয়ে ভয়ে বলতে লাগলো, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? বেশ, যা, তোকে ছেড়ে দিলাম, পালিয়ে যা। আমি যতক্ষণ হাসছি, যা পালিয়ে যা, ছেড়ে দিলাম। এই বলে সে কি ভয়ানক অট্টহাসি হাসতে লাগলো।
অমিত ভয়ে দৌড়ে মাঝি ভাইয়ের কাছে গেল আর ভয়ে ভয়ে কোনো মতে বলতে লাগলো, মাঝি ভাই তাড়াতাড়ি চলো, ওই পারে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, না হলে আমরা কেউ বাঁচবো না। মাঝি ভাই তাড়াতাড়ি তোমার নৌকা নিয়ে চলো। অমিত অনেকক্ষণ থেকে মাঝিকে একই কথা বলে যাচ্ছে, কিন্তু মাঝি অমিতের কোনো কথা কানে না তুলে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই দেখে অমিত কিছুটা রেগে গিয়ে বলল, মাঝি ভাই, রক্ত গরবে একটা আত্মা, ও আমাদের মেরে ফেলবে, চলো তাড়াতাড়ি। কিন্তু তাও মাঝি কোনো কথা না শুনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় অমিত একটু তাড়াতাড়ি করে আবারও মাঝিকে বলল, চলো না তাড়াতাড়ি, তুমি কি কথা শুনতে পাচ্ছ না? এই বলে মাঝির কাঁধে হাত দিতেই অমিত ভয়ে চমকে গেল, আর ভয়ে হাতটা সরিয়ে ভয়ে ভয়েই বলতে লাগলো, কে তুমি? মাঝি ভাই, শুনছো আমার কথা? তোমার শরীর এত ঠান্ডা কি করে? কে তুমি মাঝি ভাই? এই বলতে বলতে অমিত ভয়ে কাঁদতে লাগলো, আর ওই দিক থেকে রক্তকরবীর সেই ভয়ানক অট্টহাসি ভেসে আসছে। আমি জানি রক্তকরবী একটা আত্মা, রক্ত পান করে, মানুষের তাজা রক্ত। এবার তোমার রক্ত খাবে, তোমার রক্ত। আমাকে বাঁচাও মাঝি ভাই, আমাকে বাঁচাও মাঝি ভাই, আমাকে বাঁচাও। কি আমি তোমারে বাঁচাবো? এই বলে চিৎকার করতে করতে হঠাৎ করে মাঝির মুখ থেকে গামছাটা সরে যেতেই অমিত ভয়ে আরো চমকে গেলে। কে তুমি কে? মাঝি ভাই, এটা কি রূপ তোমার? অমিত দেখল মাঝির একটা চোখ নেই, ঘাড়ের মাংসকে খেয়ে নিয়েছে, আর গালের মাংস খাবলে খাবলে খাওয়া। এই ভয়ানক রূপ দেখে অমিত কি করবে বুঝতে পারছে না। ঠিক সেই সময় অমিতের কানের কাছে কেউ একজন বলল, কেউ বাঁচাবে না তোমাকে, কেউ না, রক্ত খাবো আমরা। অমিত ভয়ে পিছনে তাকাতেই দেখল ওই বৃদ্ধ লোকটা। দাদু, আমাকে বাঁচাও মাঝি ভাই, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, কেউ না, এবার তোর মরার সময় চলে এসেছে। এই বলে রক্তকরবী অমিতের সামনে এসে দাঁড়ালো। অমিত কি করবে কিছু বুঝতে পারছে না। অমিত ভয়ে ভয়ে মাঝি আর ওই বৃদ্ধ লোকটার দিকে সাহায্য নিতে এগিয়ে এলো। কিন্তু এটা কি ঘটল? অমিত ওদের পাশে দাঁড়াতেই অমিত ভয়ে আঁতকে উঠল। তোমরা আমরাও আত্মা, আমরাও রক্ত খাবো। এই বলে সবাই চিৎকার করতে লাগলো। অমিত কি করবে কিছু বুঝতে পারছে না। ঠিক সেই সময় ও দেখল ওর দিকে ওরা তিনজন ভয়ানক দাঁত আর নখ নিয়ে এগিয়ে আসছে। অমিত ভয়ে ভয়ে বলছে,
আমার কাছে আসবে না বলে দিচ্ছি, আমার কাছে কেউ আসবে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কাছে এগোবে না তোমরা কেউ, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কাছে আসবে না, কাছে আসবে না। অমিত নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু চোখের নিমিষে সবাই অমিতের দিকে তেড়ে গেল। অমিত অনেকক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। ঠিক সেই সময় কেউ যেন পিছন থেকে ওই আত্মাগুলোকে আঘাত করতেই আত্মাগুলো অমিতকে ছেড়ে দিল। অমিত কিছু বুঝতে পারল না। কোনো মতে তাকিয়ে দেখলো কেউ একজন দাঁড়িয়ে অমিতের দিকে হাত বাড়িয়ে বলছে, তাড়াতাড়ি উঠে আসুন আমার নৌকোতে, তাড়াতাড়ি উঠুন। অমিত কোনো মতে উঠে দাঁড়ালো এবং দেখলো আর অবাক হয়ে বলল, তুমি তুমি যে চলে গিয়েছিলে, আর তুমি এখানে কি করে? বাবু, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাড়াতাড়ি উঠে আসুন আমার নৌকোতে, তাড়াতাড়ি উঠুন। অমিত কি করবে কিছু বুঝতে না পেরে নৌকাতে উঠল। কিছুটা পথ যাওয়ার পর অমিত দেখল ওই নৌকাতে 3 জন বসে আছে, একটা মেয়ে, একটা বৃদ্ধ আর একটা লোক যার মুখে গামছা দিয়ে ঢাকা। অমিত ভয়ে চমকে গিয়ে বলল, আমি নামবো, আমাকে নামিয়ে দাও মাঝি, আমি নামবো। উত্তর আসলো, এই নৌকো আর থামবে নে বাবু, এই নৌকো আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এই বলে চিৎকার করে হাসতে লাগলো। অমিত তাকাতেই দেখল, তুমি কে, তুমি কে? এই বলে হাসতে লাগলো। অমিত চারিদিকে তাকিয়ে দেখল চারিদিকে সবাই দাঁড়িয়ে। নিমিষের মধ্যে সবাই অমিতের দিকে তেড়ে আসলো ওর শরীর থেকে তাজা রক্ত খাবার জন্য। অমিত কি করবে বুঝতে না পেরে নদীতে ঝাঁপ দিতেই ওই আত্মাগুলো নদীতে ঝাঁপ দিল, আর নিমিষের মধ্যেই ওই রক্ত নদীর জল তাজা রক্তের মতো হয়ে গেল, আর অমিত শেষ হয়ে গেল। কি মাঝি ভাই, যাবেন নাকি ওই পারে? উঠে আসুন বাবু, এই করিম মাঝির নৌকা রাত্রি 12টার পর ঠিক এই রক্ত নদী পার করে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। উঠে আসুন, উঠে আসুন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের ভৌতিক গল্প রক্ত নদী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভৌতিক অলৌকিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখুন আমাদের চ্যানেলের সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো বিদায়, আবারও কোনো দিন আড্ডা হবে রোমাঞ্চকর গল্পের সাথে।